নমস্কার, আমি সংযুক্তা রায়, বেথুন কলেজ, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ একটা খুব বিশেষ উপলক্ষে আমাকে আমার কলেজের যে টিউসডে লেকচার সিরিজ টিচার্সরা দিচ্ছেন এবং অর্গানাইজ করছেন, সেই অর্গানাইজারদের তরফ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে কাকতালীয়ভাবে আজকে মঙ্গলবার আমাদের ৭১তম প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, সেই দিন সম্পর্কে কিছু বলতে। প্রথমেই এই সুযোগটা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর কৃষ্ণা রায়কে এবং বেথুন কলেজ টিউসডে লেকচার সিরিজ অর্গানাইজিং কমিটিকে। এবার একটু এগোনো যাক আমার আজকের বিষয়ের ওপর। বিষয়টা ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, বা আমরা ছোটোবেলা থেকে যেটা রিপাবলিক ডে হিসেবে জেনে আসছি। আমাদের একদম ছোটোবেলায়, মানে যখন আমাদের আক্ষরিক অর্থে সত্যিই কোনো বুদ্ধি হয়নি বা বোধ হয়নি, সেই সময় থেকে স্কুল কলেজের পাঠ্যপুস্তক এবং বাড়িতে আমরা আমাদেরকে শেখানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে যে কিছু দিন, বিশেষ কিছু দিন এমন আছে যেই দিনগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন 15th অগস্ট, 26th জানুয়ারি, 23rd জানুয়ারি, 5th সেপ্টেম্বর, 2nd অক্টোবর, 14th নভেম্বর। এবং একদম ছোট বয়সে দিনগুলো মুখস্থ করতে হতো, সত্যি মুখস্থ করতে হতো, কারণ তখন সবসময় আমাদের কাছে এটা বোধগম্য হয়ে উঠতো না যে দিনগুলোর মাহাত্ম্য কী, মনে রাখতে কষ্ট হতো। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করি যে এই প্রত্যেকটা দিন, যেগুলো আমি মেনশন করলাম এবং বেশ কিছু অবভিয়াসলি আমি এখানে মেনশন করিনি, করে উঠতে পারিনি, এই সমস্ত দিনগুলোর আমাদের যে জাতীয় জীবন, যে ন্যাশনাল লাইফ, সেই ন্যাশনাল লাইফের ক্ষেত্রে তাদের সিগনিফিকেন্সটা কী। এবং আস্তে আস্তে দিনগুলো মনে রাখতে দেখবেন আর কোনো অসুবিধে হয় না, কারণ এখন আমরা দিনের মাহাত্ম্যটা বুঝি। তো আজ যখন ইন্ডিয়ার 71st রিপাবলিক ডে আমরা সেলিব্রেট করছি, খুব লেম্যানস টার্মে, আমি কোনো পলিটিক্যাল জার্গানে এখানে যেতে চাইছি না, এটা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নয়, ফলে খুব লেম্যানস ওয়েতে আমি রিপাবলিক ডে সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত, এই রিপাবলিক শব্দটা আমরা প্রায়শই শুনে থাকি। রিপাবলিক কি? ধরে নেওয়া যাক এমন কেউ এই লেকচারটা শুনছে যে পার্টিকুলারলি এই শব্দটার সঙ্গে হয়তো পরিচিত নয়, তাহলে তার জন্য বলি যে রিপাবলিক এমন যে কোনো দেশ যে কিনা তার হেড অফ দ্য স্টেটকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইলেক্ট করে। ফলে এরকম যে কোনো দেশ যেখানে হেড অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রনায়ক তাকে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত যেখানে হচ্ছে, সেই সমস্ত দেশকে আমরা রিপাবলিক্স বলে থাকি। এবং রিসেন্টলি আমি চেক করে দেখলাম যে পৃথিবীর 206টা মতন সভরেন দেশের মধ্যে অলমোস্ট 150টা এরকম দেশ আছে যারা নিজেদের নামের মধ্যে রিপাবলিক শব্দটা ব্যবহার করে। এবার তারা সত্যি সত্যি রিপাবলিক কিনা সেই নিয়ে পলিটিক্যাল তরজা চলতেই থাকতে পারে, কিন্তু যেখানে এই শব্দটা এত বেশি প্রয়োগ করা হচ্ছে সেখানে বোধহয় আমাদের একটু ভেবে দেখা উচিত এই শব্দটা সম্পর্কে। ভারতবর্ষের কনটেক্সটে আসা যাক। আমরা সকলেই জানি যে ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ। তো আমরা এটাও জানি যে স্বাধীনতা উত্তর যে ভারতবর্ষ, তারা সংসদীয় গণতন্ত্র অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই মডেলটা ফলো করেছে, যেটা আমরা ধার করেছি ব্রিটিশ বা ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট থেকে। তো সংসদীয় যে ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সেই সংসদীয় সরকার ব্যবস্থা বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অ্যাকচুয়ালি দু ধরনের প্রশাসনিক প্রধান হন বা এক্সিকিউটিভ হেড হন। একজন যিনি কিনা রিয়েল এক্সিকিউটিভ হেড, যাকে ডাইরেক্টলি ইলেক্ট করা হয়, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। জেনারেল ইলেকশনসের মাধ্যমে মেজরিটি ভোটস পাওয়া যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যিনি ক্যান্ডিডেট, প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট,
তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন, শপথ গ্রহণ করেন সেই পদের। প্রাইম মিনিস্টারকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট। অন দি আদার হ্যান্ড আরেকজন প্রশাসনিক প্রধান থাকেন বা এক্সিকিউটিভ হেড থাকেন, যাকে আমরা বলি নাম সর্বস্ব প্রধান, অর্থাৎ নমিনাল এক্সিকিউটিভ হেড। আমাদের দেশের ক্ষেত্রে নমিনাল এক্সিকিউটিভ হেড হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি যাকে কিনা আমাদের এমপিস এবং এমএলএসরা ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, ডিসাইড করেন যে একটা নির্দিষ্ট টেনিওরের জন্য আমাদের দেশের রাষ্ট্রপতি কে হবেন। তো দেয়ারফর এটা প্রমাণিত আর কি যে আমাদের দেশে আমাদের দু ধরনের এক্সিকিউটিভ, রিয়েল এবং নমিনাল, দু ধরনের এক্সিকিউটিভ হেডই আমরা ইলেক্ট করি, একজনকে ডাইরেক্টলি, একজনকে ইনডাইরেক্টলি। দেয়ারফর টেকনিক্যালি স্পিকিং, মিনিং ওয়াইজ স্পিকিং, আমরা ডেফিনেটলি একটা রিপাবলিক। এবার আসা যাক এই 26শে জানুয়ারি রিপাবলিক ডে কেন, যদি কেউ প্রশ্ন করে। মানে আমরা জানি যে 2 অক্টোবর একটা ন্যাশনাল হলিডে, কেননা সেটা গান্ধী জয়ন্তী, গান্ধীজির জন্ম তারিখ হিসেবে আমরা পালন করি। 14th November চিলড্রেন্স ডে, ডেডিকেটেড টু জওয়াহরলাল নেহরুজ বার্থডে। তো 15th অগস্ট আমাদের কাছে খুব পরিষ্কার যে 15th অগস্ট যেহেতু ট্রান্সফার অফ পাওয়ার হয়েছিল কলোনিয়াল ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার গভর্নমেন্ট যেহেতু ক্ষমতার হস্তান্তর পেয়েছিল, ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, ফলে আমাদের কাছে এটা নিয়েও কোনো প্রশ্ন ওঠে না যে 15th অগস্ট আমরা কেন স্বাধীনতা দিবস পালন করি। কিন্তু এই যে 26শে জানুয়ারি হঠাৎ করে একটা ডেট, এই 26শে জানুয়ারিতেই পার্টিকুলারলি আমরা কেন প্রজাতন্ত্র দিবস পালন করি, এইটা একটা লেজিটিমেট প্রশ্ন হতে পারে বলে আমার মনে হয়। তো উত্তরটা খোঁজবার জন্য আমাদেরকে একটুখানি ইতিহাস ঘাঁটতে হবে, কিছু গল্প করা যাক। আমরা জানি যে ভারতবর্ষকে স্বাধীন করা হবে এই নির্ণয় যখন ব্রিটিশ সরকার অলরেডি নিয়ে ফেলেছে, তখন এটা ডিসাইডেড হয় যে ভারতবর্ষকে ভাগ করা হবে দুটো ডোমিনিয়নে। একটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া, আর একটা হচ্ছে পাকিস্তান। দুটো পৃথক দেশ, দুটো পৃথক রাষ্ট্র যাদের জন্ম হতে চলেছে, তারা নিজেদের এবার শাসন করবে এবং শাসন করার জন্য অবশ্যই যে সব থেকে বেসিক ফান্ডামেন্টাল যে একটা সেট অফ লজ তারা ফলো করবে, সেটা হতে হবে তাদের কনস্টিটিউশন বা সংবিধান। এবার এই কনস্টিটিউশন বা সংবিধান তৈরি করার জন্য তো একটা বডি লাগে, সেই বডিটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিংবা গণপরিষদ। এবার আজকের এই আলোচনায় আমি ঠিক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার কম্পোজিশন, তার ইলেকশন সংক্রান্ত যে ডিবেটসগুলো আমরা সোশ্যাল সায়েন্সে, পলিটিক্যাল সায়েন্সে, হিস্ট্রিতে করে থাকি, আমি সেই আলোচনায় বা বিতর্কে এখানে ঢুকছি না। আমি সহজ ভাষায় বলছি যে ভারতবর্ষের সংবিধান রচনা করবার জন্য একটা গণপরিষদ গঠন করা হলো এবং সেই গণপরিষদের তৎকালীন ভারতবর্ষের যারা অগ্রণী নেতা ছিলেন, হিন্দু, মুসলমান, খ্রিশ্চান, পার্সি, বিভিন্ন কমিউনিটির যারা একদম ফ্রন্টলাইন লিডার্স ছিলেন, তারা প্রায় প্রত্যেকেই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যপদ পেলেন। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ ছিল স্বাধীন ভারতবর্ষকে পরিচালনা করবে যে ফান্ডামেন্টাল সেট অফ লজ, সেই ফান্ডামেন্টাল সেট অফ লজ অর্থাৎ ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা করা। এবার খুব একটা সহজ কাজ নয় এবং আমরা জানি, আমরা পড়েছি কিংবা আমরা লোকমুখে শুনেছি যে ভারতবর্ষের সংবিধান অ্যাকচুয়ালি পৃথিবীর বৃহত্তম সংবিধান। ভারতবর্ষের সংবিধানকে অ্যাকচুয়ালি পৃথিবীর বেস্ট লিগাল ডকুমেন্ট বলা হয়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কোইন্সিডেন্টালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 80% ওপর সদস্য লয়ার্স ছিলেন। স্বাভাবিকভাবে এটা ওয়ান অফ দ্য বেস্ট লিগাল ডকুমেন্টস, একদম লয়ার্স প্যারাডাইস যাকে বলা যায়। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গণপরিষদ যদিও সরাসরি ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে তার সদস্যরা ইলেক্টেড হননি, তা সত্ত্বেও
এটা বলতে বোধহয় কোথাও দ্বিধা নেই যে সেই সময় যারা গোটা দেশের বিভিন্ন সেকশন, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কমিউনিটির ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করছিলেন, তারা অধিকাংশই এই সংবিধান বা এই গণপরিষদের সদস্য ছিলেন। ফলে it was bound to be a time taking process, also because India spontaneously, historically, has been one of the most diverse countries possible. Culturally, linguistically, politically, we are as diverse as it can get. ফলে এই এত রকমের মানুষের সমাগম যে দেশে হচ্ছে, যে সভ্যতায় হচ্ছে, এবং এত পুরনো যে সভ্যতা, সেখানে প্রত্যেক কটা সেকশন অফ পপুলেশনের ইন্টারেস্ট, তাদের স্বার্থ মাথায় রেখে সংবিধান রচনা করার কাজটা বোধহয় খুব সহজ হওয়ার কথা ছিল না, এবং হলোও না। প্রচুর তর্ক বিতর্ক, দীর্ঘ সেই আলোচনা, এবং কখনো বিতর্ক, কখনো সহমত হওয়া, কখনো একেবারে বিরোধিতা করা, গোটাটাই কিন্তু প্রত্যেকটা ডিবেট, প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা আলোচনার অলমোস্ট মিনিটসের মতন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস হিসেবে অ্যাকচুয়ালি আর্কাইভড আছে। খুব ইন্টারেস্টিং, মানে যে কোনো রাজনীতির ছাত্রছাত্রীর কাছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটসের মতন শিক্ষণীয় বোধহয় খুব কম বই রয়েছে। তো এগিয়ে চলা যাক। 9th ডিসেম্বর 1946-এ 9th ডিসেম্বর 1946-এ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং হয়, এবং দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন ধরে প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন সাব কমিটিজের মিটিং হয় আলাদা আলাদা করে, প্রচুর তর্ক বিতর্ক হয়, এবং এই এত দীর্ঘ সময়ের যে আলোচনা, যে ব্রেন স্টর্মিং, যে ডিবেটিং, যে পলিটিক্যাল বার্গেনিং, এই সমস্ত কিছু করে 26th নভেম্বর 1949 কনস্টিটিউশন রচনা করবার বা সংবিধান রচনা করবার কাজটা কমপ্লিট হয়ে যায়। আমি ডেটটা আরেকবার রিপিট করব। 26th নভেম্বর 1949 সংবিধান রচনা করবার কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা দুম করে আরও কিছু মাস অপেক্ষা কেন করে গেলাম? Why did we wait? Why did the constitution framers, why did the founding fathers of Indian democracy, of independent India, wait till 26th January of the following year, 1950, to actually promulgate, activate, make public the Constitution of India? এখানে এই প্রশ্নটা মনে জায়গাটা খুব স্বাভাবিক। আপনি দীর্ঘদিন ধরে 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়েছেন, প্রচুর তর্ক বিতর্ক করেছেন, এবং বহু কাঠখড় পুড়িয়ে যখন আপনি পৃথিবীর বৃহত্তম সংবিধানের রচনা করার কাজটা কমপ্লিট করে ফেলেছেন, তাহলে আপনি অপেক্ষা করবেন কেন? অপেক্ষা করবেন যদি খুব ক্লোজ অ্যাট হ্যান্ড আপনি একটা সিগনিফিক্যান্ট ডেট পান। নাও আই কাম টু দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডেট 26th জানুয়ারি। এবার এইখানেও আমাকে আরেকটা ছোট্ট গল্প তাহলে উল্লেখ করতে হয় যে কেন 26th জানুয়ারি। আরেকটু পিছিয়ে যাই। পিছিয়ে এবার আমাদেরকে চলে যেতে হবে সোজা 1929-এ। 1929 19শে ডিসেম্বর লাহোর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চলছে, এবং সেই সেশনে কংগ্রেস নেতারা ডাক দিচ্ছেন পূর্ণ স্বরাজের, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, টোটাল ইন্ডিপেন্ডেন্স। কি হলো হঠাৎ? এমন কি ঘটেছে যে এক্সকিউজ মি, এমন কি ঘটেছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যারা লিডার্স অফ দ্য ডে, তারা মনে করলেন যে দীর্ঘদিন ধরে তো তারা ডোমিনিয়ন স্টেটাস চাইছিলেন। ডোমিনিয়ন স্টেটাস অর্থাৎ আমি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই রইলাম, আমি আন্তর্জাতিক ব্যবসা বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্রিটিশ গাইডেন্স এর অধীনে রইলাম, ব্রিটেনের পারমিশন নিয়ে আমি অন্য দেশের সঙ্গে রাজনীতি করলাম কিংবা ব্যবসা করলাম, যুদ্ধ করলাম, বন্ধুত্ব করলাম, এক্সটার্নাল রিলেশনসের ক্ষেত্রে আমি ব্রিটিশ গাইডেন্সের আন্ডারে রইলাম।
কিন্তু as far as internal affairs are concerned, internal administration is concerned, আমি ফ্রি থাকবো। দ্যাট ইজ হোয়াট ইন ভেরি সিম্পল টার্মস ডোমিনিয়ন স্টেটাস মিনস। তো দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টের যারা লিডার্স, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যারা সদস্য, তারা মোটামুটি মডারেট ফেজটা কাটিয়ে উঠে এক্সট্রিমিস্ট ফেজ থেকেই কিন্তু আস্তে আস্তে দাবি তুলেছিলেন যে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্টেটাসটা অ্যাটলিস্ট দেওয়া হোক। এবার তৎকালীন যিনি ভাইসরয় লর্ড আরউইন, তিনি একটা ঘোষণা করলেন এই সালেই 1929-এরই শুরুর দিকে একটা ঘোষণা উনি করেছিলেন, এটাকে আরউইনস ডেক্লারেশন বলা হয়, যেখানে উনি প্রমিস করলেন যে হ্যাঁ ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট এবার ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্টেটাস গ্রান্ট করবে। তো স্বভাবতই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে নিজেদের একটা সাফল্য হিসেবে দেখছিল, দেখারই কথা। কিন্তু বিষয়টা এরকম দাঁড়ালো যে যেই মুহূর্তে এই ঘোষণার কথা, লর্ড আরউইনের এই ঘোষণাটার কথা যখন ব্রিটিশ পাবলিকের কাছে পৌঁছলো, অর্থাৎ ব্যাক ইন গ্রেট ব্রিটেন, যখন জেনারেল পাবলিক জানতে পারলো যে লর্ড আরউইন এরকম একটা ডিক্লারেশন করেছেন যেখানে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্টেটাস দেওয়ার কথা বলা হচ্ছে, মনে রাখবেন যে ভারতবর্ষকে বা ইন্ডিয়াকে কিন্তু জুয়েল ইন দ্য ব্রিটিশ ক্রাউন মনে করা হতো। অর্থাৎ যে ব্রিটেন এক সময়ে গোটা পৃথিবীর, গোটা বিশ্বের প্রায় 3/4 কলোনাইজ করে ফেলেছে, সেই সমস্ত কলোনির মধ্যে থেকে আমরা কিন্তু ব্রিটিশ ক্রাউনের মেন মনিটা ছিলাম, আমাদের দেশ। ফলে সেখানে হঠাৎ করে ডোমিনিয়ন স্টেটাস দিয়ে দেওয়া মানে কিন্তু অনেকাংশে একটা ফ্রিডম বা একটা ইন্টারনাল অটোনমি দিয়ে দেওয়া। এইবার শুরু হলো সাধারণ ব্রিটিশ সিটিজেনদের এবং ব্রিটিশ ইম্পিরিয়াল গভর্নমেন্টের একটা ট্রিমেন্ডাসলি অ্যাডভার্স ব্যাকল্যাশ, যেখানে লর্ড আরউইন ভীষণভাবে চাপে পড়ে গেলেন, ভীষণভাবে প্রেশারাইজড হয়ে গেলেন, এবং উনি দেখলেন যে যদি উনি ওনার এই ডেক্লারেশনটা যে ভারতবর্ষকে এক্ষুনি ডোমিনিয়ন স্টেটাস দিয়ে দেওয়া হবে, এই ডেক্লারেশনটাতে যদি উনি স্টিক করেন, তাহলে ওনার বিশাল সমস্যা হতে চলেছে। হি ওয়াজ বিকামিং ভেরি ভেরি আনপপুলার ব্যাক হোম, বোথ অ্যাট দ্য গভর্নমেন্টাল লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য লেভেল অফ ব্রিটিশ পাবলিক ওপিনিয়ন। এইবার লর্ড আরউইন যেটা করলেন সেটাকে আমরা বলে থাকি পলিটিক্যাল লিঙ্গুইস্টিক জাগলারি। বললেন হ্যাঁ ঠিক আছে, একটা মিটিং হলো, নেহেরু, গান্ধী, জিন্না, সাপ্রু ইত্যাদি প্রত্যেকে উপস্থিত ছিলেন, সেই সময়কার গুরুত্বপূর্ণ নেতারা কংগ্রেসের। তো লর্ড আরউইন বললেন যে শোনো, ডোমিনিয়ন স্টেটাস দেবে ব্রিটিশ গভর্নমেন্ট, ডেফিনেটলি ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্টেটাস দেবে, কিন্তু এক্ষুনি বা এই মুহূর্তে দেওয়া হবে এ কথাটা আমি বলতে পারছি না। Which was a total contradiction of Arvind's declaration, which had already been made public. এটা একটা টিপিং পয়েন্ট বলা যেতে পারে ম্যানেজমেন্টের ভাষায়। এটা এমন একটা ঘটনা যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তৎকালীন নেতারা কোনো মতেই মেনে নিতে পারলেন না। ওনারা এটা কিছুতেই মানতে পারলেন না যে যেখানে অলরেডি এতদিন ধরে এত রকম অ্যাজিটেশন হচ্ছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেখানে ক্রমাগত ডোমিনিয়ন স্টেটাসের দাবি করে এসছে, এবং যেখানে একবার অলরেডি ঘোষণা করা হয়ে গেছে যে ডোমিনিয়ন স্টেটাস ইন্ডিয়াকে দেওয়া হবে, সেই ঘোষণাটাকে কিভাবে, কি করে, কোন অ্যাঙ্গেল থেকে সেই ঘোষণাটার থেকে এবার লর্ড আরউইন ব্যাক আউট করছেন। সঙ্গে সঙ্গে এই যে আমি লাহোর সেশন অফ কংগ্রেসের কথা বললাম 19শে ডিসেম্বরের, সেখানে ডাক দেওয়া হলো পূর্ণ স্বরাজের, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের। এবার আর ভারতবর্ষ ডোমিনিয়ন স্টেটাস নিয়ে কোনো মতেই সন্তুষ্ট হবে না, এবং সাইমালটেনিয়াসলি বলা হলো যে শুধুমাত্র যে আমরা এবার ডোমিনিয়ন স্টেটাসে সন্তুষ্ট হব না তা নয়, আমরা এবার টোটাল ইন্ডিপেন্ডেন্স চাই, আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই। তার সঙ্গে সঙ্গে বলা হলো যে আগামী বছর, তার পরের বছর 1930 সালে 26শে জানুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কংগ্রেসের কার্যালয়ে কংগ্রেসের মিটিংস হবে, সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েস্ট করা হবে এবং বিভিন্ন দেশাত্মবোধক গান গাওয়া হবে, এবং আমরা উই উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া অন
January 1930। ফলে 26 জানুয়ারিটা আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, আমাদের যে ন্যাশনালিস্ট মুভমেন্ট, সেখানে অলরেডি পূর্ণ স্বরাজের প্রথম ডিমান্ড যেটা লাহোর সেশনে উঠেছিল, সেইখান থেকে উঠে আসে এই ডাক যে 26 জানুয়ারি 1930 সাল আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করব। তো ঘটনাক্রম যেভাবে এগোলো, সেখানে তো দেখা গেল যে ক্ষমতার হস্তান্তর ব্রিটিশরা ভীষণ তাড়াহুড়ো করে 15 আগস্ট 1947 করে ফেললেন। কিন্তু অ্যাকচুয়ালি 26 জানুয়ারিটা আমাদের ন্যাশনাল হিস্ট্রির ক্ষেত্রে একটা ভীষণ সিগনিফিকেন্ট ডেট হিসেবে রয়ে গেল। দেয়ারফোর, যদিও সংবিধান রচনা করার কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল অন 26 November 1949, still the framers of the Indian Constitution chose to wait till 26 January the following year, 1950, to actually promulgate the Constitution of India. এই যে প্রমালগেট করা কনস্টিটিউশনকে, অর্থাৎ একটা সংবিধানকে অ্যাক্টিভেট করা, সেটাকে পাবলিক করে দেওয়া, সেটাকে পাবলিক করে অ্যাপ্লিকেবল করে দেওয়া, এই ঘটনাটা ঘটেছিল 26 জানুয়ারি 1950-তে। তবে থেকে আজ পর্যন্ত আমরা আনইন্টারাপ্টেড ম্যানারে রিপাবলিক ডে সেলিব্রেট করে আসছি এই পার্টিকুলার দিনটিতে। এই অবধি বলে আমি বোধহয় কোথাও একটা 26 জানুয়ারি এই দিনটার সিগনিফিকেন্স বোধহয় আমি আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারলাম, বলে উঠতে পারলাম। তো আজ 26 জানুয়ারি যখন আমরা আবারও আরেকটা দিনও, আরেকটা বছরও আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি, সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় আমাদেরকে ভাবতে হবে যে এই যে 26 জানুয়ারি 1950 সাল, যেই দিনকে ভারতবর্ষের একটা পুনর্জন্ম ঘটেছিল, ভারতবর্ষের মতন একটা প্রাচীন দেশ, একটা প্রাচীন সভ্যতা, তার একটা পুনর্জন্ম, একটা রিবার্থ হচ্ছে, সে ইন্টারন্যাশনাল অ্যারিনাতে ইমার্জ করছে একটা সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে। সেই দেশ আজকে রাজনীতির যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতে গিয়ে এই কথাটা মাথায় রাখবো যে আমরা কিন্তু প্রজা নই, আমরা নাগরিক। উই আর নট সাবজেক্টস, উই আর সিটিজেন্স। এবং নাগরিক শব্দটার সঙ্গে ওতপ্রোতভাবে যা জড়িয়ে তা হচ্ছে আমাদের অধিকার। সেই অধিকার যখন আমি ভোটের মাধ্যমে প্রয়োগ করি, ভোট দান করাটা যেমন আমার অধিকার, ঠিক তেমনই সেটা আমার কর্তব্যও। এবং সেই কর্তব্যটা বোধহয় শুধু একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা ভোট কাস্ট করা বোধহয় শুধু সেইটুকু নয়। বোধহয় তার মধ্যে আরও অনেক বেশি চিন্তা, আরও অনেক বেশি ভাবনা, আরও অনেক বেশি নিজের সঙ্গে নিজে কথা বলা, বোঝা যে কোন ডিসিশনটা নিলে আমি আসলে আমার ভোটাধিকারটাকে, ভোট দেওয়ার অধিকারটাকে এবং আমার নাগরিক হওয়ার ভূমিকাটাকে সব থেকে ভালোভাবে পালন করতে পারবো। সেখানে ক্ষুদ্র কোনো স্বার্থ, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, এমনকি লিঙ্গের ভিত্তিতে কোনো ক্ষুদ্র স্বার্থ যেন আমার এই অধিকার, এই ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে কোনোভাবেই আমাকে না আটকায়, আমাকে ভুল পথে না চালিত করে। আমরা যদি একটু ভাবি, তার জন্য খুব বেশি শিক্ষিত বা পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি চোখ কান খোলা রাখি, আমরা যদি সুনাগরিক হওয়ার কর্তব্যগুলো পালন করি এবং মনে মনে যদি চিন্তা করি এই মার্কসের বিখ্যাত কথা, থিঙ্ক, প্র্যাকটিস থিঙ্কিং, সেই থিঙ্কিংটাকে যদি আমরা একটু হায়ার লেভেলে নিয়ে যাই, একটু ওয়াইডার লেভেলে নিয়ে যাই, একটু ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো আজ প্রজাতন্ত্র দিবসে আমরা আক্ষরিক অর্থে প্রজা হয়ে থাকব না, নাগরিক হয়ে উঠব। আমার এই বক্তব্য শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।